নমস্কার দর্শক, এসিরাই টিভি কুচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। আমরা আমাদের সমাজ, এই সমাজের জন্যই কাজ করি। সোশ্যাল মানে সমাজ। এখন আমরা যারা ভারতের মানুষ, আর আমরা বেশিরভাগই তো হিন্দু ধর্মের লোক, আমাদের মধ্যে ধৈর্য সৃষ্টি করার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, রাম এরা আমাদেরকে বিভিন্ন বাণী শুনিয়ে গেছেন এবং আমরা চেষ্টা করি তাদের সেই বাণী মেনে চলার। এই যে ধৈর্য, এই ধৈর্য কিন্তু অনেক বিরাট একটা শক্তি। সেই শক্তি দিয়ে আমি আজ ভিখারি থেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত। তাহলে সেই ধৈর্যকে কিভাবে আমি কমজোরি বলতে পারি? এ তো অনেক শক্তিশালী। আমার তো মনে হয় ওই মিসাইলের থেকেও বেশি শক্তিশালী। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতের অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে পড়েছি। সেটা তো আমাদের নেতৃত্বের বিফলতা। তা যাই হোক, অনেক দিন পরে আমাদের যে মনের মতো সরকার সেটা আসছে। তা আগের সরকার যে সমস্ত ভুলভ্রান্তি করে গেছে সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে তারপরেই সরকারটা চালাবে। কিন্তু এই কাজটা অনেক কঠিন, খুব তাড়াতাড়ির মধ্যে এটা সম্ভব না। আমরা দেখলাম ওই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। অন্নপূর্ণা ভাণ্ডার আমার অঞ্চলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা এই পার্টিটা বিজেপি পার্টিটা করে আসছে তাদের মধ্যেই বেশিরভাগ লোক পায় নাই। আর যারা উল্টো পার্টির লোক, টিএমসি পার্টির, তারাই বরঞ্চ ভালোভাবে সব কিছু পাইছে। তো ভালো কথা, যারা পাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাই। আমার মনে হয় যারা পাচ্ছেন না, সরকারের উচিত তাদের দিকে একটু দৃষ্টিপাত করা। আর বর্তমানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারটা, আমার মনে হয় দল মত নির্বিশেষে যারা প্রত্যেকটা বাড়িতে এই টাকাটা দেওয়া উচিত। হ্যাঁ, আমার এইটাই ধারণা। তাতে ভোটারদের মনে ভবিষ্যতে যে এফেক্টটা হওয়ার হবে আর কি, এইটা নিয়ে কাড়াকাড়ি করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেটা হবে না। তাহলে অন্তত যারা বিজেপির জন্য ভোট চাইতে গেছে তাদের মানুষের সামনে দাঁড়ানোর সেই শক্তিটা তারা পাবে। তা নাহলে কিন্তু ভবিষ্যতের ভোটে তারা কিন্তু ঠিকঠাক গিয়ে সেই ভোটারদের কাছে, যারা এবার বিজেপিকে ভোট দিয়েছে তাদের সামনে কিন্তু দাঁড়াতে পারবে না, প্রবলেম হবে। তাহলে পরে আমরা যারা অধৈর্য হয়ে পড়ছি তাদেরকে বলবো, ধৈর্য ধরুন। হয়তো সরকার কিছু একটা ব্যবস্থা নেবে। তবে আমার মতে যত কাগজ জমা পড়েছে প্রত্যেকটা অঞ্চলে, সেই পূরণ করা ফর্ম নিয়ে যারা উপযুক্তভাবে আছেন, যে শর্তগুলো আছে ফর্মের মধ্যে, সেই শর্তগুলো মিলিয়ে একটু দেখা দরকার। কারণ আমি এরকম 2-4 ঘর আমি দেখলাম, যারা শুনতে পাচ্ছি আর কি, আমি প্র্যাকটিক্যালি জানি না, তাদের বাড়িতে গিয়ে তো জিজ্ঞাসা করে নেই, শুনতে পাচ্ছি চাকরানদারের বাড়িতে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে। আমি বলবো এটা ফর্মের শর্ত পূরণ করছে না, কিন্তু ফর্ম থেকে উল্টো দিকে যাচ্ছে ব্যাপারটা। তো বাদবাকি যারা আছেন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, যাদের বাড়ির মানুষেরা হয়তো পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজ করছেন, তাদেরকে বলবো এখন জীবনটাকে গঠন করার একটু সুযোগ আমরা পাইছি, দেখেন কি করতে হবে। আমি এক সময় খুবই অবস্থা আমার খারাপ ছিল, সেই সময় কোনো সরকার আমাকে সাহায্য করে নাই তেমনভাবে। অথচ আমার নিজের জীবনের সংগ্রাম দিয়ে আমি ধৈর্য সহকারে কাজ করে আজকে একটা জায়গা তৈরি করছি। আমার একটা ক্ষুদ্র শিল্প আছে, সেখানে অন্ততপক্ষে 50 জন লোক কাজ করে ভাত খায়।
তখন ঘটনা হলো যে এই যে অন্য যারা আর কি সাধারণ বুদ্ধির লোক আর কি, টেকনিক্যাল বুদ্ধি যারা বেশি একটা জানেন না বা পড়াশোনা বেশি জানেন না, তাদেরকে বলবো আপনাদের যে অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান যে ব্যাপারগুলো আছে সেটা একটু দেখবেন। এখন যারা গরিব তারা তো মানে একটু ধৈর্য ধরবেন, আর সমাজে যাতে আপনাদের পজিশনটা ভালো হয় সেটা মানে তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন, ঠিক আমার মতো। তো আপনাদের নিশ্চয়ই সরকার থেকে চাল দিচ্ছে, মানে রেশনের কথা বলছি, তাহলে সেটা যেন আপনার ঠিকঠাক মতো পান সেই ব্যাপারে সচেষ্ট হন। আর মানে আপনাদের যদি একটু জমি জমা যারা আছে আর কি সামথিং গ্রামে গঞ্জে, তারা নিজেরা শাকসবজিটা চাষ করে কিন্তু খাবেন, মানে তার মধ্যে যেন কোনো সার না থাকে, ঠিক আছে? এটা আপনার শরীরের জন্য দরকার। বেশিরভাগই সেদ্ধ ভাত খাওয়ার মানে অন্তত দিনে 3 বারের মধ্যে একবার অন্তত সেদ্ধ ভাত খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সেদ্ধ ভাতে হয় কি, শরীরে তেল যায় না কিন্তু মশলা যায় না, যার জন্য আমরা শরীরের মধ্যে অবাঞ্ছিত জিনিস মানে যত কম প্রয়োগ করব তত আমাদের শরীরটা ভালো থাকবে। সেই জন্য বলছি একবার অন্ততপক্ষে দিনে সেদ্ধ ভাত খাবেন। রেশনের চাল যেটা হয় মোটা চাল তো তাও সেটাই অভ্যস্ত থাকেন, কোনো অসুবিধা হবে না। আর অন্য অন্য রান্নাতেও আপনি তেল কম ব্যবহার করবেন। আর পারলে দুধ এবং ডিমটা অন্তত কম্পালসারি করবেন, এইটা সপ্তাহে অন্ততপক্ষে মানে 2-3 দিন দুধটা ডেলি থাকা উচিত। আর ডিমটা সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন থাকা দরকার। আর ফলের মধ্যে আপনার বাড়ির সামনে আর কি যারা গ্রামের মানুষ তারা ওই আটিয়া কলাটা ব্যবহার করবেন কিন্তু, ঠিক আছে? একদম সহজে হবে, গাছ নষ্টও হয় না, এটা খাবেন। আর ব্যায়ামটা মানে অন্তত বুক ডাউন ডেইলি অন্তত দিনে 2 বার অন্তত 20 থেকে 30টা করে দেবেন। তাতে হবে কি আপনি নিরোগ থাকবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে ডাক্তারের কাছে যেতে হয় তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার থেকে শুরু করবেন এবং সেটা সরকারের যে ডাক্তার আছে সেখানে কানেকশন নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আপনাদের গ্রামেগঞ্জে অনেক সময় দেখা যায় ভালো ডাক্তার যারা আছেন হোমিওপ্যাথি, সেখান থেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। সেখানে যদি না পারে তবে আপনি অ্যালোপ্যাথিতে আসবেন। অ্যালোপ্যাথিতে আসলে বিশাল খরচা দেখি, মানে হাজার হাজার লাখ লাখের ব্যাপারটা দাঁড়ায় যায়, কিন্তু হোমিওপ্যাথি ওষুধে অত খরচা লাগে না। ভালো ডাক্তার যদি হন তাহলে সে ওষুধ মানে ভালো ওষুধ দেন তারা, এবং রোগ নিরাময় হয়ে যায়। এবার দেখেন ওইটা এই দিকটা গেল। এবার আপনি মানে ক্যাশ টাকার কথা বলছি, সরকার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারটা দেওয়া উচিত এই মুহূর্তে, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যে কর্মসংস্থানটা ভালো মতো ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এখন নতুন নতুন কোম্পানি হবে এখানে শোনা যাচ্ছে, তো নিশ্চয়ই ধীরে ধীরে আমাদের কর্মসংস্থান বাড়বে। আচ্ছা, আর ওই 100 দিনের কাজ যেটা বর্তমানে 125 দিন সম্ভবত দেওয়া আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর বেকার ভাতা বা অন্যান্য ভাতা যদি আপনি যোগ্য হন তাহলে সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর বর্তমানে তো সরকার একটা ভালো ফেসিলিটি দিয়েছে মহিলাদের জন্য, মানে সরকারি বাসে যাতায়াতের জন্য তাদের ভাড়া লাগছে না, তার জন্য সরকারকে ধন্যবাদ। যারা গরিব মানুষ আছে মানে সে পুরুষ মানুষ যদি হয় তার ক্ষেত্রে যেন এরকম ছাড় দেওয়া হয় কোনো পরিচয়পত্রের মাধ্যমে, তাহলে আমাদের সমাজটা আর একটু বেশি উপকৃত হবে। আর এবার আসেন কর্মসংস্থানের জন্য। তা কর্মসংস্থানের কথা আমি বলতে গিয়ে বলবো যে আগের সরকার যেরকম স্কুলের দিকে তাদের কোনো ধ্যান ছিল না, যেটা হচ্ছে সমাজের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, ঠিক আছে? সর্বনাশ করে দিয়ে গেছে। সেই জায়গাটা খুলতে নিশ্চয়ই একটু সময় লাগবে। আর সেখানে আপনাদের বাচ্চা কাচ্চাদের অবশ্যই কিন্তু পাঠাবেন, ঠিক আছে? পাঠাবেন, তারা সন্তানরা
বাচ্চা কাচ্চারা লেখাপড়া শিখবে এবং যখন অন্ততপক্ষে বয়স 13-14 হয়ে যাবে তখন সমাজে কাজ করার মতো কোনো স্কিল শেখাবেন। যেমন সাধারণ একটা ব্যাপার ধরে না কেন, মানে নাইটি সেলানো, এগুলো হচ্ছে স্কিলড হওয়া, গাড়ি চালানো, মানে সমাজে কাজ করে যেগুলো দিয়ে রোজগার করা যায়। আর পড়াশোনাটা কি বলেন তো দেখি, মানে চোখ ফোটানো এটা। হুম এ, বর্ণ চিনে, মানে কোনো কিছু পড়তে পারা, পেপার পড়তে পারা, মোবাইল চালাতে পারা, এগুলো হচ্ছে সামর্থ্য। হিসাব করতে পারা, লেখাপড়া না করলে, স্কুলে না গেলে এই এই বিদ্যাগুলো কিন্তু শেখা যাবে না। আর এগুলো না শিখলে পরে আমাদের বর্তমান সমাজে চলা কিন্তু খুব মুশকিল। তাহলে বুঝলেন দুইটা সাইড বুঝলাম। পড়াশোনা করতে হবে, কোনো জায়গায় গিয়ে হয়তো জায়গাটা সম্বন্ধে কীরকম সেগুলো গুগলে সার্চ করতে হবে। সেটা তো আর মনে করেন ওই যে সেলাই মেশিনে দিয়ে তো আর এটা হবে না, তখন তাকে মোবাইল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে জায়গাটা সম্বন্ধে জানতে হবে। সেটা হচ্ছে লেখাপড়ার গুণ। হিসাব করতে হবে, কেউ মানে ঠকায় দিচ্ছে কিনা দাম নিয়ে, কোনো কিছুর দাম নিয়ে কত পার্সেন্ট প্রফিট, হ্যাঁ, এগুলো জানতে গেলে আপনাকে লেখাপড়া করতে হবে। আর স্কিলড হওয়া মানে বুঝতে পারলাম তো কোনো কাজ করা আর কি। তো কোনো কাজ করলে যে লেখাপড়া শিখবে না এমন কিন্তু ব্যাপার না, লেখাপড়া কিন্তু কম্পালসারি করতেই হবে। তাতে বুদ্ধি খুলবে, কোনো একটা বিষয় সম্বন্ধে তার বিচার বিবেচনা অনেক বাইরে যাবে। আচ্ছা, এইবার আপনারা যারা প্রথম স্কুলে পাঠাবেন স্টুডেন্টকে, আমি চাবো মানে সিলেবাসের ব্যাপার একটু বলে নিই। শুনতে পাচ্ছি যে সমস্ত সিলেবাস পড়ানো হচ্ছে প্রাথমিক থেকে খুব খারাপ ধরনের। কিছুই না, একটা পড়াশোনা করতে গেলে পরে প্রথম স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আর হচ্ছে আপনার ইংরেজি লেটার, আর হচ্ছে নাম্বার মানে সংখ্যা, বাংলাতে ইংরেজিতে, এই কটা একদম পারদর্শী হতে হবে। তারপরে বর্ণ জোড়া দিয়ে দিয়ে কোনো একটা শব্দ তৈরি করতে হবে। শব্দ তৈরি হলে পরে সে যখন মানে একটা বাচ্চা আর কি, স্টুডেন্ট, সে যদি শব্দ তৈরি করতে পারে বা শব্দটা পড়তে পারে, হ্যাঁ, লেটার জোড়া দিয়ে শব্দ তৈরি করবে, শব্দ তো তৈরি করা দেওয়া থাকে, সেটা অভ্যাস করানো, ঠিক আছে, সে অভ্যাসটা করতে পারে, দেখবেন সে শব্দ পড়ে পড়ে একসময় বড় বড় বই পড়বে, ঠিক আছে। আর ওই সংখ্যা 1 2 3 4, 1 2 3 4, এগুলো হচ্ছে মানে শিখতে হবে। এবং সেগুলো দিয়ে ওই যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো শিখে শিখে তারপরে অঙ্ক করতে হবে, সরল অঙ্ক বা আরও বড় বড় অঙ্ক সেগুলো করতে হবে। শতকরা সুদের অঙ্ক, এগুলো ব্যবসাপাতি করতে লাগে, কিন্তু এগুলো করতে হবে। আপনারা বাচ্চাদের দিকে ধ্যান দেন, যেন আমাদের বাচ্চাগুলো, আমাদের সারা দেশের বাচ্চাগুলো যেন শিক্ষিত হয়। শিক্ষিত হলে তবেই না আমাদের দেশ উন্নত হবে, তাই না? যে দেশে অশিক্ষিত লোক বসবাস করে সেই দেশে কিন্তু উন্নতি হয় না। দুনিয়াটা সম্বন্ধে জানতে গেলে অবশ্যই শিক্ষিত হতে হবে। আচ্ছা, এইবার মধ্যশিক্ষা অবধি গিয়ে দেখবেন শিক্ষাশ্রী কি একটা প্রজেক্ট মমতা ব্যানার্জি চালু করছিল, সেইটা আছে কি না বলতে পারি না। সেই ধরনের কোনো বৃত্তি যদি দেয় আর কি, তাহলে পরে সেইটা কিন্তু গ্রহণ করা উচিত, ঠিক আছে, টার্গেট করে করে কি যুবশ্রী, শিক্ষাশ্রী, এই সমস্ত। তারপরে আস্তে আস্তে যারা স্কুলে স্কিল্ড হবে তারা ক্ষুদ্র শিল্পের দিকে ঝুঁকতে পারে। ব্যবসার দিকে ধ্যান দেওয়াটাই আমার মনে হয় ভালো। কারণ দেখেন, আমি একটা লোক, আমার ফ্যাক্টরিতে 50 জন লোক কাজ করে, এইটা বড় নাকি আমি কোনো একটা মানে অফিসে গিয়ে চাকরি করছি, সেখান থেকে আমার নিজের ব্যক্তিগত জীবনটা চালাচ্ছি, সেটা বড় বলেন তো? ঠিক আছে, মনে করেন সরকার হয়তো 5 লক্ষ কর্মচারী রেখে কাজ করাচ্ছে, প্রশাসনটা চালাচ্ছে, তাই সেটা একরকম। ওরা কিন্তু নিজে থেকে কোনো কর্মচারী রাখতে পারবে না, কারণ কি, ওরা তো ঘুষ খাওয়ার রাজত্বটা এখন নাই, তাই না? তাহলে সমস্ত যারা নাকি আপনার সাধারণ লোক, যারা স্কিল্ড লোক, 5 লক্ষ যদি হয়, মানে এই ধরনের সংখ্যা স্কিল্ড যারা ব্যবসা নতুন তৈরি করবে, হ্যাঁ, তাহলে তারা যদি সংখ্যায় 5 লক্ষ হয়, তাহলে এক একজন যদি মানে আমার মতে 50 জন করে মানে সেখানে কাজের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে কতগুলো মানে
লোকের কর্মসংস্থান হবে একটু বুঝে দেখুন। তাহলে আমি মনে করি যারা সমাজে ব্যবসা করে তাদের সম্মানটা বেশি হওয়া উচিত, কারণ তারা মানে দেশটাকে চালায়, অর্থের যোগান দেয়। ঠিক আছে, এটা হওয়া উচিত। আচ্ছা, তা তারপরে যারা নাকি চাকরি করবেন তাদের তো অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে, সরকার সেটা দেখবে। আর যতদিন চাকরিটা না হয় তো বেকার ভাতার চেষ্টা করবে। আর কিছু ছেলে আছে বা মেয়েও থাকতে পারে যারা ব্রেনের দিক থেকে কমজোরি, কারণ ভগবান সবাইকে সমানভাবে ব্রেন দিয়ে পৃথিবীতে পাঠায়নি। সুতরাং সাধারণভাবে যারা থাকবে তাদের জীবন কি করে চলবে, আমি এক কথায় আজকে বলবো, ওইটা আলাদা একটা এপিসোড আমি তৈরি করব। ঠিক আছে, যেমন 14 বছরের পরে নিশ্চয়ই মানে একটা ছেলে আর কি কাজের মানে অধিকার পায়, তার নিচে তো ছোটো বাচ্চাদের দিয়ে কাজ করানো যায় না। তো 14 বছর 15-16 বছর বয়স থেকে 15 বছর বয়স থেকে হ্যাঁ কোনো মানে জায়গায় কাজ করে, তারপরে ব্যাংকে কেমন করে মানে টাকা রেখে রেখে একদম ওভার কনফার্মভাবে মানে জীবনটাকে ভালো মতো দাঁড় করানো যায়, সেই বুদ্ধিও আমি একদিন দিয়ে দেবো। এই মুহূর্তে বলছি যে 14 বছরের মানে যার সেরকম ব্রেনের ক্ষমতা নাই, দেখা গেল যে সে ক্লাস 8 বা এরকম বা মাধ্যমিক পাস করার পর সে আর পড়াশোনা করবে না, তার মাথায় কাজ করে না, যদি এরকম কেউ থাকে তাহলে পরে তাকে জোর করে স্কুলে না পাঠিয়ে স্কিল তৈরি করুন, তাকে কোনো একটা কাজ দিন। ঠিক আছে, অদক্ষ যে কর্মচারী চাই কোনো একটা কোম্পানিতে সেখানেও দিতে পারেন। ঠিক আছে, কিছুটা তো লেখাপড়া শিখে নিল, ওইটুকু তো বাধ্যতামূলক, ক্লাস 8 বা 10 অবধি বাধ্যতামূলক, ওটা কিন্তু যাইতেই হবে। তারপরে সেখান থেকে যে তখন রিলিজ হয়ে সে মানে কাজের জীবনে যদি ঢোকে, তো ওই বয়স থেকে অন্তত যেটুকু পায় রোজগার, গার্জিয়ানদের অনুরোধ করব তার সেই জীবনটা চালনা করার জন্য ওই টাকাটা তার কাছেই রাখতে দেবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবেন, সেখান থেকে তার মানে শুরু করবে, ব্যাংকে টাকা রেখে তার জীবনযাত্রা শুরু করবে। গার্জিয়ানের উচিত ওই ধরনের মানে কমজোরি ছেলে বা মেয়েকে অন্ততপক্ষে 25 বছর অবধি তাকে সাহারাতে রাখা। এটা উচিত। তারপরে ওর যে রোজগারটা করবে সেখানে হাত দেওয়া দরকার, তা সেটা একটা আলাদা সিস্টেম আছে, কী পদ্ধতিতে সে চলতে পারে। আমি হিসাব করে দেখছি, একটা ওই ধরনের ছেলে যে নাকি অত বোঝে না, তার পিছনে যদি গার্জিয়ান থাকে, সব ঠিকঠাক থাকে, তাহলে পরে মানে তার রোজগার, তার যদি টাকা পয়সা নষ্ট না হয়, তাহলে পরে 60 বছর বয়সে গিয়ে তার কাছে প্রায় 1 কোটি টাকা থাকবে। ঠিক আছে, খরচ বরচ করার পরেও সে 25 থেকে 30 বছর অবধি কিন্তু সেরকম খরচা সংসারে করবে না, তার টাকাটা জমানো থাকবে। কিন্তু তারপরে সে বিয়ে শাদী করবে, কিন্তু আবার অল্প কিছুদিন টাকা জমায় স্টপ করে দেবে, মোটামুটি 40 বছর পর্যন্ত সে বা 40-45 বছর পর্যন্ত সে টাকাটা কিন্তু জমাবে। ঠিক আছে, 40ই যথেষ্ট। তাহলে পরে গিয়ে দেখা যাবে ঠিক যখন তার বয়স হবে 60-65, তার কাছে 1 কোটি টাকা থাকবে, তার মানে সে নিশ্চিন্ত। যারা নাকি হয়তো দেখেন না কিছু কিছু আছে টাকা মানে লাগায় বিভিন্ন কোম্পানিতে, অত মানে সেরকম স্মার্ট সেই ধরনের মানে বুদ্ধিমান লোকেরাই, ট্যালেন্টেড লোকেরাই সেগুলো করতে পারে, কিন্তু সাধারণ ছেলে মেয়ে যারা মানে লেখাপড়া কমজোরি তারা কিন্তু এই সমস্ত ইসের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, সেটা নিয়ে আলাদা একটা আমি এপিসোড করে দিব না। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি আমার এই চ্যানেলে মানে মানুষের সমাজ জীবন ধর্ম নিয়ে বা এই সমস্ত নিয়ে আলোচনাটা করব। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি নতুন খুলছি চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায়। আমি সমাজের জন্যই কাজ করব। নমস্কার, ভালো থাকবেন।